সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় ডক্টর ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়। ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রাজনৈতিক দলগুলোর চাহিদা মতোই হবে নির্বাচন বললেন নতুন সিএসি নাসির উদ্দিন। 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন। ইলেকশন মিন্স ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয় আমি ইনশাআল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। রাজধানী জুড়ে ব্যাটারি রিকশা চালকদের সংঘর্ষ বিক্ষোভ। মহাখালীতে রেললাইন অবরোধের 6 ঘন্টা পর সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক। এবং আন্তর্জাতিক বাজার বিবেচনায় জ্বালানি তেলের দাম কমতে পারে 10 থেকে 15 টাকা। দাবি সিপিডির। দর নির্ধারণে বিপিসির পদ্ধতি ত্রুটিপূর্ণ অভিযোগ ক্যাবের। তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। গণতন্ত্রের প্রতি অনুগত থেকে দেশ গঠনে কাজ করে যাওয়ার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে 3 বাহিনীর সদস্যরা বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর সদস্য যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তিনি। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস 2024-এ যোগ দিয়ে সব কথা বলেন প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আরেকটি অনন্য মাত্রা নিয়ে ভিন্ন আবহে সশস্ত্র বাহিনী দিবস 2024। দিবসকে ঘিরে পুরো সেনানিবাস সাজ রব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস যখন সেনাকুঞ্জে উপস্থিত হন, তার আগে থেকে সেখানে অতিথির আসনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময়ের পর মূল মঞ্চে ওঠেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতীয় সঙ্গীতের সুর মূর্ছনায় শুরু হয় দিবসের মূল আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই অন্তর্বর্তী সরকারের প্রধান স্মরণ করেন স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। জুলাই গণ অভ্যুত্থানে যে তরুণদের প্রাণের বিনিময়ে দেশ পুনর্গঠনে নতুন সুযোগ এসেছে, তাদেরও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, 24-এর গণ অভ্যুত্থানে তরুণদের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে অবদান রেখেছে তা অবিস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত থেকে সশস্ত্র বাহিনী দেশ গঠনে কাজ করে যাবে বলে প্রত্যাশার কথাও জানান ডক্টর মুহাম্মদ ইউনূস। লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যরা গর্বের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, 3 বাহিনীর উন্নয়নে কাজ অব্যাহত আছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছেন।
এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন রাষ্ট্রের অতিথির প্রতি সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে থাকায় তাদেরকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক যুগ পর সেনাকুঞ্জে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই উপস্থিতি গর্ব ও আনন্দের বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় হয় দুজনের মধ্যে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ ও সম্মাননার জন্য সশস্ত্র বাহিনী ও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন খবরে বৃহস্পতিবার দুপুর থেকে তার গুলশানের বাসভবন ফিরে যায় নেতাকর্মীদের ভিড়। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যাবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাই আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বিকেল 3:30টায় বাসভবন থেকে বের হন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর। অপেক্ষারত নেতাকর্মীদের উচ্ছ্বাস ঠেলে যাত্রা করে বহর। সাথে ছিলেন চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এ সময় খালেদা জিয়াকে অশ্রুসিক্ত হাস্যোজ্জ্বল দেখা যায়। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে পৌঁছার পর বেগম জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার উপস্থিতিকে গর্ব ও আনন্দের বলে উল্লেখ করেন। তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের ত্যাগের কথা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। বক্তব্য শেষে আবারও প্রধান উপদেষ্টা কথা বলেন বিএনপি নেত্রীর সঙ্গে। এ সময় সেখানে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও সমমনা দলের নেতারা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে 5:20 ফিরোজায় ফিরে আসেন বেগম জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। বলেন, আজকের সম্মাননা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আন্দোলনে একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। বিগত 15 বছরে এই দেশে গণতন্ত্রের জন্য মানুষেরা যে সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তার স্বীকৃতি তিনি দিয়েছেন। তিনি স্বীকৃতি দিয়েছেন আজকে এই জুলাই আগস্ট জনগণ এবং ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রাণগুলো চলে গেল তার স্বীকৃতি দিয়েছেন এবং এই গণ অভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিয়েছেন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এর আগে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন হাসিবিল্লাহ। সশস্ত্র বাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল জানায় গার্ড অব অনার। বিগলে বেজে ওঠে করুণ সুর।
সেখানে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। পরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারগণকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বৈষম্যহীন ও শোষণমুক্ত দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে গড়তে হবে সুন্দর ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে বাংলাদেশ। তবে পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধর্মের কারণে কাউকে শত্রু মনে না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন CAC হিসেবে নিয়োগ দেন সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে। একই সঙ্গে আরও 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে নতুন কমিশনের কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের আশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের। বিস্তারিত প্রতিবেদনে। ইসি পুনর্গঠনে 31 অক্টোবর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে বিচারপতি AKM আসাদুজ্জামান, অধ্যাপক CR আবরার, অধ্যাপক জিন্নাতুন নিসা, তাহমিদা বেগম, PSCর চেয়ারম্যান মুবাশ্শের মোনেম এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলামের সমন্বয়ে গঠন করা হয় 6 সদস্যের সার্চ কমিটি। সার্চ কমিটি সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছ থেকে নাম আহ্বান করেন। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি ও সমমানের দলগুলো সাবেক সচিব AMM নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল। তিনি BCS 79 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদ স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। অন্য 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত CEC জানান, রাজনৈতিক দলগুলোর চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব না দিলে ভোট আগের মতোই হবে বলেও মন্তব্য করেন তিনি। যে ওনারা রিফর্মস কমিশনের রিপোর্টগুলো পাওয়ার পরে ওনারা রাজনৈতিক দলের সাথে বসবেন, এটা আমি দিস ইজ হোয়াট দি চিফ অ্যাডভাইজার হ্যাজ বিন টেলিং রিপিটেডলি, যে রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আমি পাওয়ার পরে আমি রাজনৈতিক দলের সাথে বসবো। তারা যেগুলো রাখতে বলবে আমি সেইগুলো রাখবো, যেগুলো রাখতে বলবে না আমি সেগুলো বাদ দেবো। দিস ইজ হোয়াট চিফ অ্যাডভাইজার হ্যাজ বিন টেলিং রিপিটেডলি। ভোটারদের ব্যালটে ফিরিয়ে আনতে কাজ করবে কমিশন। এ বিষয়ে তরুণ প্রজন্ম সহ সবার সহযোগিতা চান নতুন CEC। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই
একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হব, সে কনফিডেন্স আমার আছে। নতুন ইসি নিয়ে প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নতুন নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। এটাই প্রত্যাশা, এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। নতুন নির্বাচন কমিশনার দ্রুতই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। সানিম রিধা, এখন, ঢাকা। সাবেক ৩ নির্বাচন কমিশনের নির্বাচনী অপরাধ পর্যালোচনা করা হচ্ছে এবং অপরাধের শাস্তির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব করেছেন সংবাদপত্রের সম্পাদকরা। বিস্তারিত প্রতিবেদনে। ২০১৪ সালের জাতীয় নির্বাচন ৩০০টি আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তৎকালীন সরকার দলীয় প্রার্থী। বিএনপি জামায়াতের মতো শক্তিশালী বিরোধী দল নির্বাচনে অংশ না নেয় নির্বাচনে আওয়ামী লীগ ২৩৪টি আসন পায়। এরপর ২০১৮ সালে হয় বহুল আলোচিত মধ্যরাতের নির্বাচন। সবশেষ ২০২৪ সালে দেখা মেলে ডামি নির্বাচনের। ৩টি নির্বাচনেই সাধারণ মানুষ অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে অভিযোগ আছে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আজকে তো সাবেক নির্বাচন কমিশনে নির্বাচনী অপরাধ পর্যালোচনা করা হচ্ছে এবং শাস্তির সুপারিশ করা হবে বলে জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সাবেক ৩ কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন বিভিন্ন জাতীয় সংবাদপত্রের সম্পাদকরা। সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার সুপারিশ করেন পত্রিকার সম্পাদকরা। সেই সাথে সংরক্ষিত এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখারও মত দেন বক্তারা। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। নারী আসনের ব্যাপারে দুটি বিকল্প প্রস্তাব আমরা বলেছি। একটি হচ্ছে সরাসরি ভোট ঘূর্ণায়মান পদ্ধতিতে, যে ১০০ আসনে নারীরাই প্রার্থী হবেন। জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব আসে বৈঠকে। নির্বাচন তো আমরা করছি, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন আমরা দেখছি যে যদি কোনো রাজনৈতিক দল সরকারে থাকে তারা তাদের মতো করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, প্রভাবিত করার চেষ্টা করে। তো আমার প্রস্তাবটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার তো আসবেই, যদি আসে তারা স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। প্রবাসী সাংবাদিক যারা নির্বাচনের সময় ভোট দিতে পারেন না তারা কিভাবে সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে। প্রবাসী যারা ভোট দিবেন তাদের ভোটের কার্যকারিতা যদি রক্ষা করতে হয় তাহলে এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে, কারণ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করতে হবে। এদিকে দুপুরে নির্বাচন পর্যবেক্ষকদের সাথেও বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জাহিদ হাসান, এখন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর, মহাখালী, মিরপুর, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষ হয়। অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল। মহাখালীতে ট্রেন লাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৪টার দিকে ৬ ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী অবস্থান নেয়। বিস্তারিত প্রতিবেদনে।
ব্যাটারি চালিত রিকশা চালকদের মিছিল আর স্লোগানে দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর প্রধান সড়কগুলো। কোথাও কোথাও দফায় দফায় সংঘর্ষ হয়। অটোরিকশা বন্ধে আদালতের নির্দেশনার প্রতিবাদে তাদের এই অবস্থান। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মহাখালী, খিলগাঁও, মৌচাক, গাবতলী, রামপুরা, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় রিকশা চালকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধক ফেলে বিক্ষোভ করেন চালকরা। এ সময় তারা দাবি জানায়, নতুন কর্মসংস্থান অথবা চলাচলের অনুমতি না দিলে সড়ক থেকে অবস্থান ছাড়বেন না তারা। আমরা কি চুরি করবো না ডাকাতি করবো না কারোটা মাইরে খামো, আমরা কর্ম করে খাই। এখন লোন 12,000 টাকা করে, কিস্তি 1 লাখ টাকা করে, আমরা এই লোনটা শোধ করো কিভাবে? 12 লক্ষ আপনি বন্ধ করে দেন, 12 লক্ষ মানুষ বেকার হয়ে যাইব। ওই 12 লক্ষ মানুষের আগে কাজ দেন। ছাত্ররা গেঞ্জাম করে তখন আমরা ছাত্রকে সাপোর্ট করছি, এখন লগে লগে ছিলাম আমগুর সময় কেন কিলে ছাত্ররা আমগুলো কেন মারবো? গরিব বলে কি তার জন্য কি ইটা মারবে? আমাদের কোনো দাম নাই। আমরা রোডে ঘাটে থাকি, বিজিপুর, এই যে দেখেন, এই দেখেন গেঞ্জি অবস্থা। সড়কে এমন অবস্থানের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সারি সারি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি অবরুদ্ধ হয়ে থাকে। অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। তবে হাসপাতালগামী যান ও জরুরি সেবার যান চলাচলের সুযোগ করে দেয় চালকরা। তো হঠাৎ করে এভাবে হুটহাট করে রাস্তা বন্ধ করা ঠিক উচিত না। এই যে আমি প্রায় 1.5 ঘন্টা যাবত বসে আছি। রোগী দেখেন, পার অবস্থা দেখেন, তারপরে কেন এরা এরকম করলো? এটা সাধারণ জনগণের জন্য আসলে অনেক একটা ঝামেলার ব্যাপার। মহাখালীতে রেল লাইন অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল। কমলাপুরে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। টিকিট করছি অনলাইনে, এখন পর্যন্ত ভোগান্তির মধ্যে আছি। এখন এনারা লাইন কখন ক্লিয়ার করবে, কি করবে, এনারা কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। এখন তো ট্রেন ছাড়তেছে না, খালি অবরোধ করতেছে, ছাড়তেছে না। আর কষ্ট হয়ে যাচ্ছে, নাই খাওয়া নাই দেওয়া। প্ল্যাটফর্মে এখনো দেয়ই নেই, দেখায়ও না, এবং ওরা বলছে, আমি খবর নিলাম যে এখন ওটার কোনো ইনফরমেশনই ওনারা জানে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথেও বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনা ঘটেছে। খিলগাঁও এলাকায় এক পর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে সংঘর্ষে লিপ্ত হয় চালকরা। এতে আহত হয় দুপক্ষের 10 জন। 5 জন চালককে আটক করা হয়। পরে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে সেনাবাহিনী অবস্থান নেয়। অটোরিকশা চালানোর জন্য দাবি নিয়ে এই রোডে অবস্থান করছিল। আমরা চেষ্টা করছিলাম তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরাতে, বাট এদের সরানোর এক পর্যায়ে স্টুডেন্টদের সাথে তাদের মৃদু হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার ফলে আমরা পুলিশ, র্যাব এবং আর্মি এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আন্দোলনকারীরা এই রাস্তা থেকে চলে যায়। দুপুরের পর কিছু এলাকায় আন্দোলন বন্ধ হলেও খিলগাঁও, বাসাবো, রামপুরা, মহাখালী এলাকার যান চলাচল স্বাভাবিক হতে গড়ায় বিকেল। রেললাইন থেকে আন্দোলনকারীরা সরে গেলে 6 ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল। দেবরাজ দেব, এখন, ঢাকা। আন্তর্জাতিক বাজার বিবেচনায় জ্বালানি তেলের দাম কমতে পারে 10 থেকে 15 টাকা, এমন দাবি সিপিডির। তারা বলছে, আইএমএফ এর শর্ত মেনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানোর প্রধান চ্যালেঞ্জ দাম বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হওয়া। অথচ এর মধ্যেও বিপিসি সহ এ খাতের কোম্পানিগুলো মুনাফা করছে। দাম না কমিয়ে মুনাফা করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সকালে সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানির দাম নির্ধারণে সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনায় এমন বক্তব্য উঠে আসে। আরো জানাচ্ছেন আতারুনিয়ন। 2017 সালে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ছিল 4,000 কোটি টাকা, যা 2024 শেষে 32,000 কোটিতে দাঁড়াবে। 2025 সালে এর পরিমাণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে 40,000 কোটি টাকা। দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর কাছে ঋণ চেয়ে আবেদন করে বাংলাদেশ। সে সময় ঋণ দেওয়া শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ কমাতে বলে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে ভর্তুকির চাপ কমায় সরকার। এতে সবশেষ প্রতি বছর 4 বার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী সরকার। তবে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে দাম বেড়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হওয়া। অথচ বিপিসি সহ কোম্পানিগুলো দাম না কমিয়ে মুনাফা ঠিক রাখায় দাম বৃদ্ধির বোঝা পড়েছে ভোক্তার উপর। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানির দাম নির্ধারণে সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনায় উঠে আসে এই চিত্র। বিপিসি বলেন আর বার্গ বলেন, এ সময় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম কেন কমছে না সে প্রশ্ন তুলে কেন তেলের দাম এত বাড়লো তার সঠিক ব্যাখ্যা চেয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিশাল একটা গ্যাপ রাখতো না,
যে ওখানে ট্যাক্স কত দিচ্ছে, এআইটি কত দিচ্ছে, ভ্যাট কত দিচ্ছে, এগুলা কখনোই প্রকাশ করা হতো না। আমরা কিন্তু জানতাম, কিন্তু এটা বলা যেত না, না হোক বাধা বিপত্তি ছিল। এখন এই যে বার্ক আসার পর ওনাদের পলিসি বা সিস্টেম সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসিংটা ঠিক নাই। বিগত আওয়ামী সরকারের আমলে একের পর এক আইনের মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠীকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা এই খাতের বড় ক্ষতি করেছে। সেই সাথে বিবিসির দাম নির্ধারণের পদ্ধতি ত্রুটিপূর্ণ বলেও উঠে আসে আলোচনায়। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন কানুন তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? তবে এসব অভিযোগ মানতে নারাজ বিপিসির চেয়ারম্যান। তার দাবি 50,000 কোটি টাকা লেনদেনের মধ্যে 3 থেকে 4,000 কোটি টাকা মুনাফা অনেক কম। তবে আগামী বছরের জানুয়ারি থেকে জুনে যে তেল আমদানি হবে সেখানে দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। আমি মনে করি যে আগে যে পদ্ধতিতে আমরা ছিলাম তার থেকে একটা ক্লিয়ার ডকুমেন্ট আমরা অন্তত আসতে পেরেছি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে সেখানে আরো একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি আমরা। এদিকে 5 আগস্টের পর বর্তমানে জ্বালানির দাম কমানোর অনুকূল পরিবেশ পাওয়া গেছে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি চেয়ারম্যান। গত 15-16 বছরের কথা চিন্তা করি, আমরা একটা শব্দ ব্যবহার করি, অনেক সময় এনাবলিং এনভায়রনমেন্ট একটা শব্দ ব্যবহার করি। আপনি আইন যাই করেন, সংস্থা যাই করেন, প্রতিষ্ঠান যাই করেন, অনুকূল পরিবেশ যদি না থাকে তার পক্ষে কাজ করা অত্যন্ত দুষ্কর, কঠিন। বর্তমান সরকার আছেন বা সরকার ঘোষণা করেছেন, বিশেষ করে জ্বালানি উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন যে বিএআরসি যে কাজগুলি বিএআরসি করবে। বিগত সময়ে যারা অতিরিক্ত মুনাফা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলোচকরা। সেই সাথে ব্যবসায় প্রতিযোগিতা বাড়িয়ে সাধারণ মানুষের জন্য এ খাতের দাম সহনীয় পর্যায়ে আনার পরামর্শ তাদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শেখ হাসিনা পলাতক উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, তাকে ফেরত আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। এলে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ তদন্ত দলের রিপোর্টে কোনো আপডেট আছে কিনা? জাতিসংঘ মানবাধিকার যে হাই কমিশনার মিস্টার ফলকার ট্রুপ বাংলাদেশ ভিজিট করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে এই তদন্ত দল কাজ করছেন এবং তারা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, তো আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। এবার আন্তর্জাতিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ করার অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেগের এই আন্তর্জাতিক আদালত। বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক মানুষদের বেঁচে থাকার প্রয়োজনীয় খাবার, পানি, ঔষধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত করেছেন। এমনকি এসব অভিযোগ বিশ্বাসের যথেষ্ট কারণও রয়েছে। এদিকে হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দর রেকর্ড $97,000 পৌঁছেছে। এক বিটকয়েন মিলছে প্রায় $1 লাখ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে চাঙ্গা বিটকয়েনের বাজার। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মসনদে বসলে
আরও বাড়তে পারে বিটকয়েনের দর। বিশ্বের বৃহত্তম আর ব্যয়বহুল পরিচিত ক্রিপ্টোকারেন্সির দর চলতি বছর দ্বিগুণেরও বেশি বেড়েছে। বুধবারও এক বিটকয়েনের লেনদেন হয়েছে 92 থেকে 94 হাজার ডলারে। বিশ্বের ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য বর্তমানে $3 লাখ কোটি। এবার খেলার খবর। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের কিংবদন্তি গায়ক রাহাত ফাতে আলী খান। এছাড়াও দেশে বিদেশি তারকার দেখা মিলবে এবারের উদ্বোধনী মঞ্চে। অন্যদিকে দর্শকদের কথা মাথায় রেখে কমানো হবে 11তম আসরের টিকিটের মূল্য। বিস্তারিত রেদন শাওনের প্রতিবেদনে। ঘড়ির কাঁটা ছুটে চলেছে, এগিয়ে আসছে বিপিএল এর 11তম আসর। হোম অব ক্রিকেটের দেয়ালে দেয়ালে টুংটাং শব্দ যেন জানান দিচ্ছে দেশের ক্রিকেটের মহা উৎসবের আগমনী বার্তা। নতুন বাংলাদেশে নতুনত্বের ছাপ রাখতে এবারের বিপিএলকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। দর্শক বান্ধব টুর্নামেন্ট সফল করতে বিসিবির মাথায় ছায়া হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি ঘোষণার দিন বিসিবি বস ফারুক আহমেদ জানিয়েছিলেন বিপিএল এর আকর্ষণ বাড়াতে উদ্বোধনী অনুষ্ঠানে আনা হবে বিদেশি তারকা। সেই থেকেই বাড়ে কৌতূহল, কে হতে চলেছেন বিপিএল এর সারপ্রাইজিং ধামাকা। অবশেষে জানা গেল সেই তারকার নাম, পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতে আলী খান। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শকদের মোহিত করবেন এই কিংবদন্তি তারকা। তবে শুধু বিদেশিরাই নন, দেশি তারকারাও আছেন সেই তালিকায়। সূত্র বলছে অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে কথা বলা হয়েছে নগর বাউল ব্যান্ড আর আরেক ব্যান্ড মাইলসের সঙ্গে। তবে মাইলসের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখন পর্যন্ত সবুজ সংকেত দেননি জেমস। এদিকে দর্শকদের জন্য আরো বড় চমক ঘোষণা করতে চলেছে বিসিবি। টিকিট মূল্য নিয়ে দর্শকদের দীর্ঘদিনের অভিযোগের কথা মাথায় রেখে এবারের বিপিএল এ কমানো হচ্ছে টিকিটের দাম। এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য ফাহিম সিনহা। টিকিট অবশ্যই ওইটাও একটা আলোচনার মধ্যে ছিল যে আমরা মানে এমন একটা রেঞ্জে রাখার চেষ্টা করব যেন আমরা অডিয়েন্সের এটা মানে মাঠে যেন দর্শক হয়, খেলা মানে আপনার এই টিকিটের দামের কারণে অনেকে আসতে চাচ্ছে না, এরকম একটা কথা ছিল বলেই আমরা দাম কমিয়ে যেন মানে একটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রেখে অডিয়েন্সকে আমরা মানে দেখতে পারি ভেতরে। বিপিএল এর নতুন আসর নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে তোড়জোড় প্রস্তুতি। নির্ধারিত সময়ের আগে দেশের 3 ভেন্যু প্রস্তুত রেখে পর্দা উঠবে বিপিএল এর 11তম আসর। দর্শক বান্ধব এই টুর্নামেন্টকে সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে পাশে পাচ্ছে বিসিবি। মাঠের বাহিরের এই মহা আয়োজনের প্রতিদান মাঠের ভেতরের খেলায় ঠিক কতটা পড়বে এর জন্য অপেক্ষা করতে হবে টুর্নামেন্ট মাঠে গড়ানো অবধি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন। এই সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।